দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাজহারুল ইসলাম। আমাদের আজকের অতিথি বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, দেশের জনগণের কাছে যিনি চরমোনাই পীর নামে বেশি পরিচিত, বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির জনাব সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আল্লাহ ভালো রাখছে, আল্লাহ শুকরিয়া। বিষয় সেটা হচ্ছে আছি আলহামদুলিল্লাহ। একটা বিষয় হচ্ছে যে আপনি একটা দলের প্রধান, কিন্তু তার চেয়েও বেশি আপনি চরমোনার পীর নামে বেশি পরিচিত। এই দুই, একজন রাজনীতিবিদ এবং পীর সাহেব নামে, এই দুইটার মধ্যে আপনি কোন পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আমি আসলে বিশেষভাবে আমি একজন মুসলমান, এই পরিচয়টা দিতে আমার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়। আর এখানে পরিচিতির জন্য এক একটা লকব উপাধি ওইভাবে আসে, সেভাবেই সম্পৃক্ত আছে। কিন্তু আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান, এই পরিচয়টা দিতেই আমার কাছে সবচেয়ে ভালো লাগে। একটা বিষয়, এবার আমরা একটু রাজনীতিতে ফিরতে চাই। আপনার পীরের ইতিহাস শুনছিলাম, সেটা হচ্ছে 5 আগস্টের আগের বাংলাদেশ এবং 5 আগস্টের পরের বাংলাদেশের মধ্যে কেমন পরিবর্তন দেখছেন আপনি? এটা তো আমরা বলবো, আমরা গ্রাম্য অনেক সময় আলোচনার মাধ্যমে বলি দিন আর রাতের পার্থক্যের মতো। কারণ বাংলাদেশ স্বাধীন হলো 71-এ, 53 বছর শেষ হওয়া 54 বছর চলছে। যাদের মাধ্যমে দেশ চলছিল, এটা আমরা এদেশে মূলত যে স্বাধীনতার 3টা চেতনা, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা, একটাও কিন্তু এদের পরিচালনায় আমরা বাস্তবায়ন দেখি নাই। বরঞ্চ আমরা পেয়েছি দলীয়করণ, ফ্যাসিস্ট চরিত্র, আমাদের দেশের টাকা দিয়ে বিদেশে পাচার করা এবং দলীয়করণের মাধ্যমে মানুষদেরকে হয়রানি করা এবং যে উদীয়মান আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে বিভিন্ন কায়দায় তাদেরকে ধ্বংস হওয়ার মতো তাদের আচরণগুলো আমরা লক্ষ্য করেছি। এখন বাংলাদেশে 5ই আগস্টের পরে যে পরিবেশটা তৈরি হয়েছে, এখন কিন্তু মানুষ স্বাধীনভাবে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। এটা আগে পরে কিন্তু ওইভাবে বলা যায় নাই। এখন কিন্তু মানুষ সুন্দর একটা দেশ গড়ার চিন্তাটা তারা করতে পারছে, আগে কিন্তু এটা পারে নাই। সেই দিক থেকে আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ অনেক পার্থক্য। একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা আজকে দেখলাম ইসলামী দলগুলোর সাথে আপনারা একটা বৈঠক করেছেন, এর আগেও আপনাদের সাথে জামাত ইসলামী দেখা করেছে। বাংলাদেশের ইতিহাসে কখনো ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হয় নাই, কেন হয় নাই সেটা রাজনীতিবিদগুলোই ভালো বলতে পারবে। একটা বিষয়, এবার নির্বাচনে আসছে যে জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী দলগুলোর মধ্যেও ঐক্য হওয়ার সম্ভাবনা কতটুকু? সেই ইসলামী জোটে জামাত ইসলামী থাকবে কিনা, আপনারা কেমন ভূমিকা রাখবেন, কতটুকু আশাবাদী এই জোট নিয়ে? এখানে বাংলাদেশে 92 জনের মতো শতকরা মুসলমান। এখানে আসলে বাস্তবতা হলো নীতি আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে থাকবে ইসলাম, এটাই বাস্তবতা। যেহেতু আমরা মুসলমান ধারণ করি ইসলাম, কিন্তু আমরা যেটা বিগত দিনে লক্ষ্য করেছি, বিভিন্ন স্বার্থন্বেষী বহল এবং আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদেরা বিভিন্ন সময় আমাদের দেশীয় কিছু লোকদেরকে তাদের ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থে বিভিন্ন কায়দায় তারা পড়ে আমাদের দেশের এই চিন্তা চেতনা ইসলামকে অনেক অংশে তারা দুর্বল করার মানসিকতা নিয়েই তাদের কার্যক্রমটা আমরা লক্ষ্য করেছি। এইটা আমরা এখন লক্ষ্য করছি যে ইসলামী দলগুলো আমরা যদি সবাই একত্রিত হয়ে পরামর্শ ভিত্তিক ইসলাম দেশ মানবতার কল্যাণের জন্য একটা বাক্স পাঠাতে পারি, তাইলে এটা দেশের জন্য, ইসলামের জন্য, মানবতার কল্যাণ হবে এবং মানুষের যে চিন্তা চেতনা, এটা আশা বাস্তব হবে। এই লক্ষ্যেই আমরা আগে কাজ করে আসছি, এখনও কাজ করতেছি। তার সুবাদেই আজকে আমরা 5টা ইসলামী সমন্বয় দল নিয়ে আমরা আলোচনা করে অনেকটাই একটা বাক্স পাঠাবার ব্যাপারে আমরা ঐক্যমতের দিকে অনেকটা এগিয়ে গেছি। একটা বিষয়, যে বাংলাদেশের 54 বছরের ইতিহাসে ইসলামী দলগুলোর মধ্যে মতাদর্শগত বিভিন্ন পার্থক্য দেখা গিয়েছে এবং এই তিক্ততা অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। আমরা বিবৃতি দিতে দেখেছি এক দল আরেক দলের বিরুদ্ধে। অতীতের সব তিক্ততা ভুলে আপনি কতটুকু আশাবাদী যে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্যজোট হবে এবং মানুষ তাদের যে প্রত্যাশা সেটা পূরণ হবে? আমরা বারবার বলেছি যে আসলে আমাদের চিন্তার ব্যবধানতাই বেশিরভাগই আসলে সমস্যা তৈরি হয়েছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেও এখন পর্যন্ত আমাদের দলীয় ব্যানারে একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। কারণ হলো আমরা চিন্তা করেছি যে ইসলাম নামক এই বৃক্ষটা শক্তিশালী হোক, আমরা কারো লতা না হই, পরগাছা না হই,
ইসলামী চেতনাটাই ধারণ করে আমরা রাজনীতি মাঠে রাজনীতি করতেছিলাম। অন্য অন্য আদার্স ইসলামী দলগুলো অনেক সময় তাদের চিন্তার ব্যবধানতে দেখা গেছে হয়তোবা কখনোই আওয়ামী লীগের সহযোগী হয়েছে, বিএনপির সহযোগী হয়েছে, অনেক সময় দেখা যায় জাতীয় পার্টির সহযোগী হয়েছে। এতে করে ইসলাম দেশ মানবতার কোনো কল্যাণ আসলে বাস্তবে আমরা দেখি নাই। এখন 5ই আগস্টের পরে তাদের চিন্তার অনেক ব্যবধানতা এটা আমরা লক্ষ্য করেছি। এখন তারাও মনে করতেছে যে আসলে ইসলামের পক্ষে একটা বাক্স গেলে জাতির জন্য, ইসলামের জন্য, মানবতার জন্য কল্যাণ হবে। যদি ইসলামিক দল হিসাবে আপনি বা আপনার দল বা ইসলামিকদের জোটটা হবে, তারা যদি ক্ষমতায় যায়, মানুষের মনে একটা প্রশ্ন আছে যে তাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী হবে। আরেকটা বিষয় হচ্ছে যে নারী অধিকার খর্ব হবে কিনা, কারণ যারা একটু আধুনিক জীবনযাপন করে তারা ভাবছে ইসলামী দলগুলো যদি ক্ষমতায় আসে তাহলে নারীরা কর্মক্ষেত্র থেকে যেতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে নারীদেরকে বোরকা পড়তে বাধ্য করা হবে। এই বিষয়টাকে আসলে কতটুকু সত্য? এই বিষয়টা কে বা কারা এই বিষয়টা নিয়ে চিন্তা করে সেটা আমাদের বোধগম্য নয়, কিন্তু 53 বছরে যারা দেশ পরিচালনা করেছিল তারা কোন নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনা করেছে এটা তো আমাদের কাছে পরিষ্কার। যে বাংলাদেশের মধ্যেও যখন নির্বাচন হয়, যেটা আমরা লক্ষ্য করেছি, নারীরাই কিন্তু ইসলামের বাক্সে সবচেয়ে বেশি ভোট দেয়। তাহলে নারীরা তাদের অধিকার যদি না বসতো তাইলে তারা ইসলামের বাক্সে তারা ভোটটা কেন বেশি দিল? এটা হইল কিছু ইসলাম বিদ্বেষী চক্রদের একটা ষড়যন্ত্র এবং মিথ্যা একটা প্রচার ইসলামের বিরুদ্ধে। আসলে বাস্তবতা হলো নারীদের জন্যই বলেন, সর্বমহলে সর্বশ্রেণীর মানুষের জন্য, অন্য ধর্মাবলম্বীদের জন্য একমাত্র শান্তির গ্যারান্টি নীতি আদর্শ ইসলাম। আমরা আজকে দেখলাম গণ অধিকার পরিষদ সহ অন্য রাজনৈতিক দলগুলো হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করছে। তাহলে এত আপনারা ইসলামী জোটের কথা বলছেন, আবার বিএনপি আপনাদের সাথে যাচ্ছে, আসলে কোন জোটে যাচ্ছেন? জোটের আসলে আকার কেমন হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে? আমরা এই প্রশ্নের উত্তর শুনবো। আমরা একটু বিরতিতে যাই। এই পর্যায়ে দর্শক একটু বিরতির সময় হলো, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাজহারুল ইসলাম। আপনারা জানেন আজকে আমাদের অতিথি হিসাবে আছেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আমরা যে জায়গাটাতে ছিলাম, যে আপনারা ইসলামী দলগুলোর একটা বাক্স যাওয়ার কথা বলছেন আগামী জাতীয় নির্বাচনে, সেই সাথে বিএনপি এবং অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তারাও আপনাদের সাথে জোট করার জন্য যোগাযোগ করছেন। তাহলে আসলে জোট কি কয়টা হবে? আপনারা কোন জোটে যাচ্ছেন? আসলে ব্যাপারটা হলো, রাজনীতি করার মূল উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানবতার কল্যাণ, ইসলামের কল্যাণ। সেখানে বিএনপি আমাদের সাথে আলোচনা করেছিল। আমরা 10টা পয়েন্টের উপরে ঐক্যমতে আমরা পৌঁছেছি। সেই পয়েন্টগুলো, সেটা শরিয়া বিরোধী কোনো আইন পাশ না করা, শরিয়া বিরোধী কোনো কার্যক্রমে জড়ায়া না থাকা এবং দেশের কল্যাণের জন্যে, এগুলো সব আছে, এটা আপনারা দেখে নিতে পারবেন। এই ব্যাপারে আমরা আলোচনা এবং পরামর্শ, এবং এদিকে আমরা এখন এটা গুরুত্ব এর জন্য বেশি দিচ্ছি যে মানুষের এখন চাহিদা ইসলামী দলগুলোর বাক্স, একটা বাক্স আসুক। এনসিপির সাথে আপনাদের নির্বাচনে জোট নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? এখন পর্যন্ত হয় নাই, তবে তাদের সাথে তাদের যে চিন্তা চেতনা দেশের কল্যাণের জন্যে, এটা আমাদেরও তাদের সাথে চিন্তা চেতনার কাছাকাছি ধারণা। এটা ধারাবাহিকভাবে সময়ের ব্যবধানে তাদের সাথে আলোচনা আমাদের হবে। আচ্ছা, বিএনপি এবং তাদের সমমনা রাজনৈতিক দলগুলো বলছেন ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চাচ্ছে, প্রয়োজন এর মধ্যেই সংস্কার যতটুকু হয়। সেক্ষেত্রে জামাত বা অন্যান্য ইসলামিক দলগুলো বলছেন যে তারা প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। জাতীয় নির্বাচন নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্ট্যান্ড কি? প্রয়োজনীয় সংস্কার হওয়ার পরই তড়িৎ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, সময় কালক্ষেপণ বেশি না করা, যৌক্তিক সময়ের মধ্যেই জাতীয় নির্বাচনটা হওয়া। যে আসলে সংস্কার না হওয়া পর্যন্ত আমরা যে লক্ষ্য এবং চিন্তা, একটা সুন্দর পরিবেশ নির্বাচনে হওয়া, এটা হওয়ার মতো পরিবেশ এখন নাই। কারণ এখনই আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে, এখনও অনেক ক্ষেত্রে চাঁদাবাজি বন্ধ হয় নাই, এখনও কিন্তু অন্যায় অবিচার বিভিন্ন জায়গায়, এটা কিন্তু দখলদারিত্ব এখনও বন্ধ হয় নাই। তাই এটা যদি থাকে আর নির্বাচন যদি এই অবস্থায় আসে, তাহলে সেখানে তো আধিপত্যবাদ এবং সেখানে কালো টাকার দৌরত্ব, এবার পেশি শক্তি, এটা তো নির্বাচনের ক্ষেত্রে প্রয়োগ হবেই। এটা তো এখনই আমরা লক্ষ্য করছি। তা এটা পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনটা আমরা ডিসেম্বর শব্দটা ব্যবহার করতে চাই না। কারণ বিগত দিন আমরা দেখেছি যে দলীয় সরকারের
যারা নাকি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় ছিল, তারা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জনগণের সংস্কার তারা করে নাই, করতে পারেও নাই। কিন্তু এই সরকারই পারবে যদি তারা আন্তরিক হয় আমাদের দেশে একটা সুন্দর পরিবেশ তৈরি করে এই সংস্কারগুলো তৈরি করতে। মাননীয় আমির, আপনি সম্প্রতি যশোরের একটা সমাবেশে বক্তব্যে বলেছেন ইসলামী আন্দোলনকে পাশ কাটিয়ে ক্ষমতায় যাওয়া স্বপ্ন পূরণ হবে না। এই বক্তব্য চিন্তা করতে হবে। জি, চিন্তা করতে হবে। এই কথাটা দ্বারা আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বোঝাতে চেয়েছেন? কারণ ইতিমধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে যে কেন এটা নিয়ে আমরা বুঝাতে চেয়েছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় এখন কিন্তু একটা উল্লেখযোগ্য ইসলামী দল হিসাবে আল্লাহর রহমতে অবস্থান তৈরি করেছে। এখন যারা নাকি ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে তারা এই বৃহৎ ইসলামী একটা দলকে পাশ কাটিয়ে তারা ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা চিন্তা করতে হবে। এইভাবেই কথাটা বলছি। ইসলামী আন্দোলন অবস্থানটা আমরা বুঝাবার লক্ষ্যেই এবং অবস্থানটা আমাদের নিজেদের কাছেই আলহামদুলিল্লাহ ভালো মনে হওয়ার কারণে এটা বলছি। আচ্ছা, আমরা একটু অতীতে ফিরে যেতে চাই, অর্থাৎ 5 আগস্টের আগে একটু ফিরে যেতে চাই। সেটা হচ্ছে 2018 সালের যে জাতীয় নির্বাচন ছিল, সেখানে প্রথমবারের মতো ইসলামী আন্দোলন বাংলাদেশ 298টা আসনে 299টি আসনে প্রার্থী দিয়েছিলেন। 300 আসনে, একটা হয়তো বা কারো আইনের জটিলতার কারণে হয়নি। প্রশ্ন হচ্ছে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল, অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছিল। বিএনপি এবং তার যে সমমনা দলগুলো ছিল তারা সেই নির্বাচনে ব্যাপক বাধার সম্মুখীন হয়েছে প্রচারণা করতে গিয়ে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একেবারে তাদের নির্দ্বিধায় তারা হচ্ছে বিভিন্ন জায়গায় কোনো রকমের বাধা ছাড়াই তারা নির্বাচনের প্রচারণা অংশগ্রহণ করেছে। এবং এরপরে আমরা দেখলাম যে 23 সালের যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেখানেও আপনাদের একটা ব্যাপক উপস্থিতি ছিল এবং আপনারা ম্যাক্সিমাম জায়গাতেই দ্বিতীয় স্থান লাভ করেছেন। একটা প্রশ্ন আছে যে সেই সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সমঝোতা করে তারা নির্বাচনে গিয়েছিলেন, যার ফলে তারা কোথাও বাধার সম্মুখীন হয়নি এবং অন্য দলগুলোর অনুপস্থিতিতে ইসলামী আন্দোলন তাদের একটা প্রভাব তৈরি করেছে রাজনীতির মাঠে। এটা একটা বিষয়, এটা কতটুকু সত্য? এবং অনেকেই আপনাদেরকে বলে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সময় আওয়ামী লীগের সহযোগী হিসাবে তাদের স্বপ্ন বাস্তবায়নে অন্য রাজনৈতিক দলগুলো থেকে বঞ্চিত করে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল। এই কথাটুকু কতটুকু সত্য? এটা সম্পূর্ণ একটা উদ্দেশ্য প্রণোদিত, এরা স্বার্থন্বেষী বহল, সম্পূর্ণ একটা অযৌক্তিক অবাস্তব কথা বলেছে। যারা বলে বা যারা বলেছিল, আমি বলবো তারাই কিন্তু বিভিন্ন পর্যায়ে অন্য সাথে দালালি করার ইতিহাস তাদের রয়েছে। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এরকম আওয়ামী লীগ বলেন বা ইসলাম বা দেশের স্বার্থ বিকিয়ে কোনো দলের সাথে আতাত বলেন, এটা কখনোই ইসলামী আন্দোলন বাংলাদেশ করে নাই। তাই সেখানে আমরা যে আওয়ামী লীগের সহযোগী বা তাদের গোপন বিটিম হিসেবে কাজ করছি, এটা সম্পূর্ণ একটা দিনকে রাত বানানো, রাতকে দিন বানানো এবং সম্পূর্ণ একটা মিথ্যাচার। এটা একটা অবাস্তব এবং এটা আমি বলবো যারা এই ধরনের কথা বলে এরা কিন্তু আসলে দুনিয়াতেও লজ্জিত অপমানিত হবে এবং আখেরাতে তো অপমানিত হবেই। 5 আগস্টের পরে আওয়ামী লীগের বিরুদ্ধে খুন, গণহত্যা, 15 বছরে ফেসিবাদী শাসন ব্যবস্থা তৈরি সহ বিভিন্ন অভিযোগ ছিল। শেষ পর্যন্ত জনগণের ক্ষমতার কাছে তারা ধরাশায়ী হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন যারা আছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে, নিজেদের অবস্থান জানান দিচ্ছে এবং আওয়ামী লীগের দলীয় প্রধান ভারতে বসে বাংলাদেশ নিয়ে নানা ধরনের বিদ্বেষ ছড়াচ্ছে এবং দলের ঊর্ধ্বতন কর্মকর্তা নেতারা। আওয়ামী লীগ প্রশ্নে বা আওয়ামী লীগের রাজনীতি প্রশ্নে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্ট্যান্ডটা কি? এখন কিন্তু 71-এর পরে জুলাই এবং 5ই আগস্ট তাদের চরিত্রটা কিন্তু এখন জাতির সামনে পরিষ্কার। আসলে তারা কিন্তু আমি বলবো তারা দেশের এবং জনগণের কল্যাণের জন্য রাজনীতি করে নাই। তারা আমাদের একটা পাশের রাষ্ট্র ভারতের কল্যাণটাকেই তারা অগ্রাধিকার দিয়েছে। এর মাধ্যমে এখন জাতির কাছে আওয়ামী লীগ সম্পর্কে পরিষ্কার যে আসলে তারা দেশপ্রেমিক এবং বাংলাদেশের মানুষপ্রেমিক এবং ধর্মীয় ইসলাম প্রেমিক তারা মূলত ছিল না। তাহলে এইভাবে হাজার হাজার মায়ের কোল সন্তান হারা করতে পারতো না, এরকম হাজার হাজার মানুষ পঙ্গু করতে পারতো না, এরকম হাজার হাজার শত শত মানুষের চক্ষু নষ্ট হতে পারতো না, এবং এরকম আয়নাঘর বানাতে পারতো না, এবং মানুষ রাস্তায় নামলে গুম করতে পারতো না, খুন করতে পারতো না। এর মাধ্যমেই মূলত আমরা পরিষ্কার কথা বলছি
যে এই ফ্যাসিস্ট চরিত্রে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আর যারা নাকি বলছে আওয়ামী লীগ আবার রাজনীতি মাঠে অন্য পরিচয় আসবে, অমুক টমুক সমুক পরিচয় আসবে, আমাদের কথা পরিষ্কার এবং বাংলাদেশের জনগণ সিংহভাগ তাদেরও কথা পরিষ্কার যে আমাদের 3টা জাতীয় নির্বাচন আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিনের ভোট রাতে বাক্সের ভিতরে ঢুকিয়ে যেরকম জনগণকে ভোট অধিকার থেকে দূরে রেখেছে, অন্তত 3টা জাতীয় নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন থেকে দূরে থাকবে। যে আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আজকে আমরা নানা বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি মাজহারুল ইসলাম। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।